এডিটর সিক্স এর দর্শক মন্ডলী, সবাইকে স্বাগতম। আমরা আজকে প্রথমে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো আমাদের বিএনপির, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকার ভারতীয় একটি পত্রিকাতে গত সোমবার প্রকাশিত হয়েছিল, যেখানে তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির নির্বাচনে আসুক সেটি তিনি প্রত্যাশা করেন, এবং তিনি মনে করেন যে আওয়ামী লীগ তার 15 বা 16 বছরের যারা শাসনামলে নির্বাচন থেকে অন্যান্য দলকে বঞ্চিত করেছিল, সেরকম বঞ্চিত করার যে প্রায়শ্চিত্ত, সে প্রায়শ্চিত্ত কিন্তু আওয়ামী লীগকে করতে হয়েছে। আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের যে নেত্রী, তাকে কিন্তু মাসুল দিতে হয়েছে। সেরকম কোনো বিষয় আর সূত্রপাত ঘটুক বা জনগণের কাছে সেরকম কোনো বিষয়ের পুনরাবৃত্তি ঘটুক, সেটি তার প্রত্যাশা নয়, কাম্য নয়, সেটিও তিনি চান না। তিনি চান সকল দল মতের অংশগ্রহণ হোক, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সকলের অংশগ্রহণের মাধ্যমে নিশ্চিত করা হোক, সেই প্রত্যাশা তার। তবে গতকালকে আবার তিনি আমেরিকাতে যে 80তম জাতীয় 80তম অধিবেশনে, জাতিসংঘের যে অধিবেশনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হয়েছেন, সেই সফরসঙ্গী থাকাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে আসলে তার যে বক্তব্য সেটি ভুলভাবে উপস্থাপন করছেন ভারতীয় পত্রিকা। এই সময় তিনি মনে করেন যে তিনি এরকম বক্তব্য দেননি, এবং যে বক্তব্য তার উপস্থাপন করা হয়েছে সেই বক্তব্যটি তার তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে তিনি মনে করছেন বা তিনি মন্তব্য করেছেন। এ বিষয়ে আমরা দেখেছি সেটি হলো, তিনি তার মন্তব্যে বলেছেন, ভারতীয় পত্রিকা এই সময় আমার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে যে বক্তব্যটা তিনি দিয়েছেন সেই বক্তব্যটা বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান একটি বিবৃতির মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে। এতে বলা হয়েছে বিএনপি মহাসচিবকে নিয়ে এই সময়কার সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের দৈনিক পত্রিকা এই সময় এই প্রকাশিত সাক্ষাৎকার তিনি এই ধরনের কোনো মন্তব্য বা বক্তব্য দেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের ভুলভাবে ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে, এবং যেভাবে প্রকাশ করা হয়েছে এরকম ভাবে বক্তব্য তিনি দেননি। আমরা পত্রিকাটির যে বিভিন্ন গণমাধ্যমে যে বিবৃতিটি প্রকাশ করেছে সেটি একটু দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই বা পড়ে শোনাতে চাই। সেটি হলো যে তিনি বলেছেন যে বক্তব্য তিনি আসলে দিয়েছিলেন সেই বক্তব্যটিতে এরকম কোনো বক্তব্য তিনি বলেননি, বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি সম্পর্কে যে মন্তব্য সেখানে তার উপস্থাপন করা হচ্ছে, এই মন্তব্যটি আসলে তার করা নয়। যাই হোক, এখন যে বিষয়টি আসছে যে রাজনৈতিক দলগুলোরা যে বিভ্রান্তির মধ্যে এমনিতেই রয়েছেন, তার মধ্যে আবার নতুন করে সংবাদ প্রকাশ নিয়ে মতের যে পার্থক্য তৈরি হচ্ছে গণমাধ্যমের সাথে, সেটিও একটু বিভ্রান্তিকর বলতে হবে। এ ধরনের বক্তব্য যদি তিনি না দিয়েই থাকেন, তাহলে গণমাধ্যমে যারা সংবাদ প্রকাশ করছেন তাদের এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেওয়া উচিত, এবং অবশ্যই যারা বক্তব্য রাখছেন, যারা বিবৃতি দিচ্ছেন, এবং যে সংবাদকর্মী সংবাদ নিশ্চয় তাদের ডকুমেন্টস এর ভিত্তিতে তারা এটা করেছেন, এবং সেটি যদি তিনি করেই থাকেন তাহলে নিশ্চয়ই এই সময়ে যে পত্রিকা তারা তাদের বক্তব্যের বিষয়ে নিশ্চয়ই তারাও বিবৃতি দেবে। তবে আমরা এই সময়ের সাথে কথা বলে প্রতিনিধির সাথে কথা বলে যেটি জেনেছি, তারা এই বক্তব্য, তাদের রেকর্ড আছে, রেকর্ড দিয়ে তারা এই রেকর্ডের উপর উপস্থাপন করেছেন। এই বিবৃতিগুলো মানে যে সাক্ষাৎকার তারা নিয়েছিল, তারা ধারণকৃত সাক্ষাৎকার, এবং সেই সাক্ষাৎকারের থেকে তারা এটি প্রকাশ করেছেন। তিনি এদিকে মির্জা ফখরুল বলেছে, এই ধরনের সংবাদ প্রকাশে তিনি নিন্দা জানিয়েছেন এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভ্রান্তিকর এই সংবাদ প্রকাশ না করার জন্য। বিএনপির মহাসচিবের এই বক্তব্যটিতে প্রমাণিত হচ্ছে যে আসলে যদি গণমাধ্যম তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে একটু একটু আন্তরিক না হন, তাহলে কিন্তু ভুল ভ্রান্তির প্রসঙ্গ এসে যাবে, এবং একজন রাজনীতিবিদের বক্তব্য যদি মানে ভুলভাবে উপস্থাপন করা হয়, তার জন্য একটি আপত্তিকর অবস্থা তৈরি হয়, এবং তার জন্য তার যে দলীয় ইমেজ সেক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু ক্ষুণ্ণ হয়। বিষয়টি নিশ্চয়ই যত্নবান হবেন উভয় পক্ষ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রধান উপদেষ্টা আমেরিকাতে তিনি যে বাংলাদেশ ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত,
আগামী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বা করছে। এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ, এর জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত। স্থানীয় সময় সোমবার অবশ্য নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত ও ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। এই সময় সার্জিও গর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। সাক্ষাৎকারে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ছিল বাণিজ্য, দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবিত করা, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যমূলক তথ্য প্রসার বিষয়ে। প্রধান উপদেষ্টা কক্সবাজার রাজধানী 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তা বলেন, রোহিঙ্গাদের জন্য তাদের জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে। ডক্টর ইউনূস উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার সার্ক পুনরুজ্জীবনে নতুনভাবে উদ্যোগী হয়েছে, যদিও সংস্থাটি 1 দশকেরও বেশি সময় ধরে শীর্ষ সম্মেলন করতে পারেনি। তিনি আরো জানান, বাংলাদেশ আসিয়ানে যোগ দিতে আগ্রহী। তার মতে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ততা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে। এছাড়া তিনি অবরুদ্ধ নেপাল, ভুটান এবং ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ঘনিষ্ঠ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারি। প্রধান উপদেষ্টা সার্জিও গরকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে বিকেল 3টেয় স্থানীয় সময় জেএফকে বিমানবন্দরে যখন তারা পৌঁছেছিলেন, তখন তাদেরকে নিয়ে কিছু বিভ্রান্তিকর অবস্থা তৈরি হয়েছিল। সে বিষয়গুলোকে নিয়ে আসলে আলোচনার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। তবে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার, যে রাজনৈতিক দলগুলো শিষ্টাচার বহির্ভূত যদি আচরণ করেন, অথবা যদি স্লোগানগুলো যদি শালীনতার মধ্যে দিয়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু দেশের ইমেজই না, শুধু নিজেদের ব্যক্তিত্ব নিয়েও প্রশ্ন উঠতে থাকে এবং বিভ্রান্তিকর অবস্থা তৈরি হয়। এই বিষয়গুলো নিশ্চয় সচেতন হয়ে আমাদের রাজনৈতিক দলের নেতা, কর্মী এবং সমর্থকরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে পর্যবেক্ষক মহল, একই সাথে গণমাধ্যম কর্মী এবং রাজনৈতিক বিশ্লেষকরাও সেইভাবে মন্তব্য করছেন যে আসলে আমাদের ইমেজের ক্ষেত্রে কিন্তু সবাই একটু সচেতন হওয়া খুবই প্রয়োজন। যদি আমরা হিংসাত্মক রাজনীতির সাথে ধাবিত হই, আমরা যদি সহমতের দিকে যেতে না পারি, সেটি কিন্তু আমাদের জন্য একটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের বিষয়গুলো। আমরা আরেকটি বিষয় তুলে ধরতে চাই, সেটি হলো আমাদের বাংলাদেশের প্রায় অর্থনৈতিক খাতে 12টি ব্যাংক দেউলিয়া হওয়ার অবস্থায় রয়েছে, আর অতিমাত্রায় দুর্বল হয়ে পড়ছে প্রায় 15টি ব্যাংক। পতিত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতের ব্যাপক লুটপাট হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। এবং বহু ব্যাংকে জমা রাখা উচ্ছিত অর্থ তুলতে পারছেন না সাধারণ গ্রাহকরা। 5টি বেসরকারি ব্যাংক আপাতত নামে মাত্র ঠিক আছে। দেউলিয়া পর্যায়ে আছে 12টি ব্যাংক, অতিমাত্রায় দুর্বল 15টি ব্যাংক। এগুলি অর্থনীতিবিদদের যে বিশ্লেষণ, একই সাথে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে সমীক্ষা প্রতিবেদন, সেগুলো থেকে কিন্তু এই তথ্যগুলো উঠে আসছে। দখল ও লুটপাটের কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। ব্যাংক খাতে খেলাপি ঋণ এখন 5,70,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে। খেলাপি ঋণ বেড়ে আগামীতে মোট ঋণের মধ্যে খেলাপির হার 30 থেকে 40% ছাড়িয়ে যেতে পারে। এতে তারল্য সংকটে থাকবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট হল মিলনায়তনে ব্যাংক খাত নিয়ে একটি সেমিনারে বক্তারা এই সমস্ত সংখ্যার কথা বলেছেন। লুটপাটের কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণ 5,70,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সংখ্যা। খেলাপি ঋণের কারণে ব্যাংকে তারল্য সংকট আরো বেড়ে যাবে এবং এক পর্যায়ে এখন কার্যত 12টি ব্যাংক দেউলিয়ার পর্যায়ে চলে গেছে। তারা আমানতকারীদের টাকা দিতে পারছে না। 15টি ব্যাংক অতিমাত্রায় দুর্বল হয়ে পড়ছে, যার 8টিতেই অর্ধেকের বেশি লুটপাট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, ইউএপি ও জার্মানি ওটিএইচ আলমবার্গ ওয়েইডেনের যৌথ এই সেমিনারে আয়োজন করেছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বক্তব্য দিয়েছেন ব্যাংকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট খাতের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ খসড়া গবেষণাপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা অনুষদের ডিন মাহমুদ ওসমান ইমাম। বক্তৃতা দেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেন। সেমিনারে বক্তারা বলেন, এস আলম একাই পুরো ব্যাংক খাত ধ্বংস করে দিয়েছেন, আর তার সহযোগীরা আরো ধ্বংস করেছেন। এই খাত ঘুরে দাঁড়াতে আরো
অনেক সময় লাগবে। ব্যাংকের খাতে সংস্কার যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো ইতিবাচক, কিছু সংস্কার হলেও রাজনৈতিক সংস্কার এসে সংস্কারকে আরো চলমান রাখে না। সেই কারণে পাশাপাশি যেসব সংস্কার সম্পন্ন হয়ে সেগুলো ধারাবাহিকতা বজায় রাখে না, ফলে ব্যাংক খাতের অবস্থা আগের পর্যায়ে চলে যায় বা আরো অবনতি ঘটে। বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সরকারের হাতে আওয়ামী লীগ সরকারের একটি শক্তিশালী ব্যাংক খাত পেয়েছিল, কিন্তু তারা এর সুফল ধরে রাখতে পারেনি, বরং তারা সংস্কারগুলো আগের অবস্থায় নিয়ে যায়, যার ফলে ব্যাংক খাতে বড় ধরনের লুটপাট হয়েছে। লুটপাটে ব্যাংক খাত ধ্বংস হয়েছে। সেমিনারে ব্যাংক খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা আরো বলেছেন, লুটপাটে টাকা বেশিরভাগই পাচার হয়ে গেছে, যে কারণে সেগুলো আদায়ের সম্ভাবনা নেই, ফলে ব্যাংক খাতে তারল্য সংকট বেড়েছে, এই সংকট আরো বাড়তে থাকবে। এই বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের অর্থ উপদেষ্টা আহ, দুজনই কিন্তু মন্তব্য করেছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ব্যাংক খাত বা আর্থিক খাতের সংকট খুব দ্রুত প্রশমন করা খুব জটিল, কারণ এই সংকটগুলো কাটাবার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হয়। আর যেহেতু অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদী সরকার না, সেই কারণে সেই সংকটগুলো কাটানোর যে পদক্ষেপগুলো সেগুলো কার্যকর করা নিয়ে হয়ে ওঠে প্রশ্ন। আর যে কারণে রাজনৈতিক দল বা অন্য সরকার বা দীর্ঘস্থায়ী সরকার বা রাজনৈতিক বন্দোবস্তের সরকার আসলে তারা তাদের মতো করে আবার এই সংকট মোকাবেলার পদক্ষেপ নিতে থাকে, যে কারণে এই কাজগুলো আসলে এগিয়ে নিয়ে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা বেশ কষ্টকর হয়। তারপরেও তারা চেষ্টা করছেন এবং তারা আশা করছেন খুব দ্রুত যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের সরকার আসবে তখন নিশ্চয়ই এই আর্থিক খাতের সংকট দূর করে, দেশের অর্থনৈতিক সংকট দূর করে ব্যবসা বাণিজ্যের একটা পরিবেশ তৈরি করতে পারবেন বলে মনে করছেন। এইরকমই হলো আমাদের আজকের পর্ব। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। আবার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।